হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মক টেস্ট নাম্বার 39। এর আগে আমরা টোটাল 38 মক টেস্ট সিরিজ ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে গেলে জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে। মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে থেকেই প্রশ্ন আসবে। তার মধ্যে 2-3টে আবার ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের আসবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি, প্রত্যেকে জয়েন করবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এখানে দেওয়া হয়। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করবো। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। দেখো, তোমরা যারা এখনো প্রিপারেশন ঠিকঠাক হয়নি, তোমাদের জন্য একদম প্রপার স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। সবার প্রথম 129 থেকে 188 পর্যন্ত মক টেস্ট, এটা কমপ্লিট করবে। এখানে 3000 জিকে আছে। তার সাথে কমপ্লিট করবে 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল এর কোশ্চেন। এখানে 126টা শিফটেড 3000 জেনারেল এর কোশ্চেন, এক্সট্রা ডিটেলস 404টা ফিজিক্স এর ম্যাথ ডিটেলস এ সলভ করে দেওয়া আছে। এবং তারপরে এটা কমপ্লিট করবে রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 এর 30টি শিফটেড 1200টা কোশ্চেন আছে একদম এক্সট্রা ডিটেলস দিয়ে। এগুলোকে তোমাকে সবার কমপ্লিট করে যেতে হবে পরীক্ষার আগে। প্রথম প্রশ্ন, সমস্ত জীবাশ্ম জ্বালানির একটি সাধারণ বিষয় হলো যে এগুলি, এবার কি হবে বলে এখানে এটার অ্যান্সার। তো এখানে মনে রাখবে, এখানে এটার অ্যান্সার হচ্ছে এগুলিতে মধ্যে কার্বন বর্তমান থাকে। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ওহমিক ডিভাইসের কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ কিরকম হয়? তো এটা ওহমিক ডিভাইসের কারেন্ট এবং ভোল্টেজের যে গ্রাফ সেটা এরকম ভাবে হয়। তাহলে এখানে এটা কি অ্যান্সার হয়ে যাবে? অপশন ডি, এটাকে বলা হয় লিনিয়ার গ্রাফ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, ড্যাশ এ জল মিশিয়ে দিলে তা জিপসামে পরিবর্তিত হয়। তো নিম্নোক্ত কোনটার সাথে জল মিশিয়ে দিলে তা জিপসামে পরিবর্তিত হয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এটার সাথে জল মিশিয়ে দিলে সেটা আবার জিপসামে পরিবর্তিত হয়। এর সাথে মনে রাখবে, যখন জিপসামকে বাতাসে উত্তপ্ত করা হয় তখন এটি জল হারায় এবং প্রথমে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে রূপান্তরিত হয়। আবার এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এটার সাথে যদি আবার জল যোগ করে দেওয়া হয় তখন সেটা আবার কি হয়? জিপসামে পরিবর্তিত হয়ে যায়। যখন প্রয়োগ করা বলের দিক এবং যেদিকে বস্তুটি ভ্রাম্যমান একে অপরের লম্ব হয় তখন নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে 3-4বার রিপিট হয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? কোনো কাজ সম্পূর্ণ হয় না। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 25 কেজি ভরের একটি বস্তুর উপর 75 নিউটন বল প্রয়োগ করলে উৎপন্ন ত্বরণের মান কত? তাহলে এখানে দেখো, ভর বা মাস কত দেওয়া রয়েছে? 25 কেজি। জি এর মানটা তোমাকে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এটা তোমাকে বার করতে হবে। এবং এখানে তোমার ফোর্স বা বল কত দিয়েছে, সরি, এখানে তোমাকে বার করতে গেলে অ্যাক্সেলারেশন বার করতে হবে, ত্বরণ বার করতে বলেছে। ফোর্স কত দেওয়া রয়েছে? 75 নিউটন। ওকে, এই তিনটের মধ্যে দুটো ডাটা দেওয়া রয়েছে, একটা দেওয়া নেই। এবার আমরা একটা ফর্মুলা জানি যে ফোর্স সমান হয়ে থাকে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স হচ্ছে 75 নিউটন, মাস 25 কেজি, অ্যাক্সেলারেশন তোমাকে বার করতে হবে। তাহলে তুমি লিখতে পারো এ ইকুয়াল টু 75/25 মানে হচ্ছে কি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, অ্যাক্সেলারেশন বা ত্বরণ ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকেও মনে রাখবে। ওকে, তো আমাদের অ্যান্সার কি হয়েছে? অপশন বি, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকবার রিভিশন করে নিই, দেখবে 3000 জিকের যে পিডিএফটা আছে সেখানে দেখবে এগুলো একদম এরকম ভাবে ডিটেলসে আমি তোমাদের করে দিয়েছি। তো দেখো, ফোর্স দেওয়া রয়েছে 75 নিউটন, ভর 25 কেজি, ত্বরণ তোমাকে বার করতে হবে। ফর্মুলা আমরা কি জানি? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এবার আমরা এখানে ভ্যালু পুট করলাম, ফোর্সের মাস এবং অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাহলে এই করলো 75/3, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এগুলো যখন তুমি প্র্যাকটিস করবে দেখবে একদম মুখস্থর মতো হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা সত্য? প্রথম প্রশ্ন, জেডি ওয়াসন এবং এফএসসি ক্রিক 1993 সালে ডিএনএ দ্বৈত হেলিকাল মডেল প্রস্তাব করেছিলেন এবং 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 2 নম্বর স্টেটমেন্ট দিয়েছে যে ডিএনএ অণুটি দুটি দীর্ঘ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডের মধ্যে গঠিত যা দ্বৈত হেলিকাল কাঠামো বা ডাবল হেলিক্স কাঠামো তৈরি করে, যে একটি সোরপিল সিডির মতো। এবার বলেছে এই দুটো স্টেটমেন্ট দিয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এখানে মনে রাখবে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, যে 1 নম্বর এবং 2 নম্বর উভয় স্টেটমেন্টই হচ্ছে সত্য। পৃথিবীর ভর কত? এই প্রশ্নটা কতবার যে রিপিট হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের, বারবার এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 6 × 10⁻24 কেজি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলেছে? মিথেন, ইথেন, বিউটেন এর আণবিক সূত্র হচ্ছে CH4। এখানে লিখে নি,
CH4 C2H6 এবং C4H10। এবার বলেছে তাদের নিজ নিজ গবেষণামূলক সূত্র। যখনই গবেষণামূলক সূত্র করতে হবে তোমাকে জেনে রাখবে এই যে নিচে দেখো এটার পাওয়ার, সরি নিচে যেগুলো রয়েছে এখানে 2, এখানে 6, এখানে 4, এখানে 10, এগুলো শর্টেস্ট ফর্মটা তোমাকে নিয়ে আসতে হবে। সি এর এখানে কিছু নাই 1, এখানে 4 আছে, তো এটাকে কোনো পরিবর্তন করা যাবে না। 2 নম্বর দেখো এখানে C2 রয়েছে, এখানে H6 রয়েছে, দুটোতেই যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সি এবং 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে CH3। ওকে, গেলে এখান থেকে 2 ভাগ করে দিলাম, 1 হলো, মানে কিছু লিখলাম না। আবার এখানে দেখো C4H10, দুটোতেই যদি আমি 2, 4 দিয়ে তো ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যাবে, তো C2H5। ওকে, তো এইটা হচ্ছে এর গবেষণামূলক সূত্র। অ্যান্সার কি হচ্ছে CH4 CH3 C2H5। তো এটা হচ্ছে এর গবেষণামূলক সূত্র। মনে রাখবে দ্য সিরিজ বিলং টু দ্য অ্যালকেন ফ্যামিলি, দে আর হাইড্রোকার্বন উইথ CC সিঙ্গেল বন্ড, এবং জেনারেল ফর্মুলা অফ দোজ কম্পাউন্ড ইজ CnH2n+2। পরবর্তী প্রশ্নে চলে আসি, গ্যালভানোমিটার ব্যবহার করা হয় কোন কাজের জন্য? তো গ্যালভানোমিটার এটি ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহের দিক নির্ধারণের জন্য। অপশন বি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক। প্রদত্ত কোন বিবৃতিটি সত্য বা বিবৃতিগুলি সত্য? 1 নম্বর বিবৃতি কি বলেছে, এই ক্ষেত্রে জনিত কোষ দুটি সমান এবং অভিন্ন অপত্য কোষে ভাগ হয়ে যায়, উদাহরণস্বরূপ অ্যামিবা, প্যারামেসিয়াম, লেশম্যানিয়া, ক্রিপ্টোসোমানাস ব্যাকটেরিয়া ইত্যাদি। এবং 2 নম্বর কি বলেছে, বহু বিভাজনে এক কোষে জীব অনেকগুলো অপত্য কোষ ভাগ হয়ে যায়। 3 নম্বর স্টেটমেন্ট কি বলেছে, কোরকোদ্গমের জীবনের দেহে থেকে কোরক নামক একটি ছোট স্ফীত আবির্ভূত হয়, এই কারক আকার বৃদ্ধি করে এবং একটি নতুন পূর্ণ রূপ জীব হিসাবে গড়ে ওঠে, উদাহরণস্বরূপ স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া। এগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা? তো এখানে মনে রাখবে অনলি 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো তোমাদের সত্য। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে অপশন এ এবং অপশন বি। 1 নম্বর এবং 2 নম্বর এটা সত্য, 3 নম্বরটা, সরি 1 নম্বর 2 নম্বর এটা সত্য, 3 নম্বরটা ভুল। 3 নম্বরটা ভুল কারণ কি হচ্ছে যে ইস্ট এবং হাইড্রা এরা কোরকোদ্গম বা বাডিং এর মাধ্যমে জনন সম্পন্ন করে, স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া এরা নয়। এবং মনে রাখবে পুনরুৎপাদন বা রিজেনারেশন মাধ্যমে প্ল্যানেরিয়া বংশবিস্তার করে বা জনন সম্পন্ন করে। তো এখানে এক্সাম্পলে ভুল দেওয়া ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, ড্যাশ সরল স্থায়ী কোষ নয়। এগুলোর মধ্যে কোনটা সরল স্থায়ী কলা নয়? প্রত্যেকে জানি স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা প্রত্যেকটা আমি তোমাদের করিয়ে দিয়েছি ডেসক্রিপটিভে। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে জাইলেম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। জাইলেম উদ্ভিদের যে জটিল স্থায়ী কলার মাধ্যমে মূল থেকে শোষিত জল এবং জলে দ্রবণীয় খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবাহিত হয় তাকে বলা হয় জাইলেম কলা। এবং মনে রাখবে জাইলেমের কাজ হচ্ছে মূল দ্বারা শোষিত জল খনিজ লবণ জাইলেম কলার মাধ্যমে পাতায় পৌঁছায় এবং উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটি হচ্ছে কি জটিল স্থায়ী কলা। নিচের কোনটির বাহ্যিক কোষে 7 যোজ্যতা ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে? তো কিভাবে করব আমরা, দেখো সবার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন কাদের থাকতে পারে, দেখো সবার 18 নম্বর যেটা গ্রুপ রয়েছে তার বাইরের কক্ষে সর্বদা 8টা করে ইলেকট্রন থাকবে। কেমন করে, যেমন আর্গনের হচ্ছে 18 অ্যাটমিক নাম্বার, এর যদি ইলেকট্রন কনফিগারেশন করো প্রথম গ্রুপে সর্বাধিক 2টি, দ্বিতীয় করবে সর্বাধিক 8টি, তৃতীয় গ্রুপে সর্বাধিক 8টি থাকে। তাহলে তো বলতে পারো যে 18 নম্বর গ্রুপে যারা থাকে তাদের মানে বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। এবার যদি কেউ যদি 17 নম্বর গ্রুপে থাকে, হ্যালোজেন গ্রুপে যারা থাকে, মনে করো ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, এর যদি ইলেকট্রন কনফিগারেশন করি 2, 8, 10, কটা বাকি পড়ে রইলো 7টা। বাইরের কক্ষে আমরা দেখছি 7টা ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে এই 17 নম্বর গ্রুপ এটাকে কি বলা হয়, আমরা প্রত্যেকে জানি এই 17 নম্বর যে গ্রুপ এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপে কে কে রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি, টিএস। তো এইগুলো তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে হ্যালোজেনের বাইরের কোষে বা বাইরের কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর হলো কত? তো এই প্যাটার্নের প্রশ্ন একটা করে থাকবে। তো অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 44। কিভাবে, তো মনে রাখবে কার্বনের হচ্ছে 12, কার্বন অ্যাটমিক মাস হচ্ছে 12 গ্রাম এবং অক্সিজেন হচ্ছে 16 গ্রাম। এবার O2 যেহেতু আছে 16 × 2 মানে হচ্ছে 32, তাহলে 12 + 32 কত হচ্ছে 44। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তুর ওজন 980 নিউটন, যদি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড² থাকে তাহলে ওটি ভর কত? সেম দেখো মাস টু m × g, এখানে ওজন বার করতে, আমি সরি এটা বল ভেবেছিলাম, তো এটা ওজন দিয়েছে। একই ফর্মুলা W = হয় m × g।
ডবল মানে হচ্ছে ওজন সমান ভর ইন্টু ত্বরণ। ওকে, এই ফোর্স ইকুয়াল টু মাস ইকুয়াল টু যেটা এটাও তাই। তো এখানে ওজন 980, মাস বার করতে হবে, ত্বরণ 9.8। সে একই ব্যাপার, এম ইকুয়াল টু 980 বাই 9.8 এগুলো কাটাকাটি করলে কত হচ্ছে 100 কেজি। সেটা এখানে করেছি যে এম ইকুয়াল টু ডাব্লু বাই জি, ডাব্লুর তলায় জিটা চলে এলো, 980 বাই 9.8 100 কেজি। ওই একই ফর্মুলা, কিন্তু যখন যেটা বলবে তোমাকে করতে হবে। বল বললে তখন এই ফর্মুলাটা করবে, ওয়েট বললে বা ওজন বললে এই ফর্মুলাটা করবে। নিচের দুটি প্রশ্নের উত্তর নির্বাচন করো। লবণের এক ফর্মুলা ইউনিটের উপস্থিতি জলের অণুর সংখ্যাকে কি বলে, এবং CuSO4 5H2 এর মধ্যে জলের অণু কত? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। দেখো, লবণ 1 ফর্মুলা ইউনিটে উপস্থিত জলের অণু সংখ্যাকে বলা হয় কেলাস জল, এবং CuSO4 5H2 এখানের মধ্যে এই যে জল রয়েছে, এখানে লিখে দিই একটু, CuSO4 5H2 এই যে জল রয়েছে এর অনুসংখ্যা কত? তো এর অনুসংখ্যা হচ্ছে 5। তো এই জন্য এখানে 5 অ্যান্সার হচ্ছে। যে সমস্ত মৌলের সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে তাদের কি বলে? কিছুক্ষণ আগেই করলাম, 7টা যখন ছিল। তো কি বললাম, 18 নম্বর গ্রুপে যারা থাকবে তাদের সর্ববহিষ্ঠ কক্ষে 8টা, 17 নম্বর গ্রুপে যারা থাকবে সর্ববহিষ্ঠ কক্ষে 7টা, তাহলে 1 নম্বর গ্রুপে যারা থাকবে তার সর্ববহিষ্ঠ কক্ষে কটা থাকবে? 1টা থাকবে। কিভাবে থাকবে দেখে না। ফর এক্সাম্পল এখানে এনে সোডিয়াম নিয়ে নিলাম, সোডিয়াম 1 নম্বর গ্রুপে রয়েছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। ইলেকট্রন কনফিগারেশন যদি করি 2 8 1, প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টি, 10টি হয়ে গেল, কটা পড়ে গেলো? একটা। তো বাইরের কক্ষে একটা ইলেকট্রন পড়ে রয়েছে। তার মানে কি, এবং এই 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, ক্ষার ধাতু। ওকে, 2 নম্বর গ্রুপ যেটা রয়েছে এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার হচ্ছে 12। এর যদি ইলেকট্রন কনফিগারেশন করি 2, 8, 10টা গুলো, বাইরে কটা পড়ে হলো? 2টো। তাহলে আমরা বলতে পারি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু মৌলের বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকবে। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি নিরপেক্ষ বা প্রশম দ্রবণে পিএইচ ভ্যালু হচ্ছে কত? তো প্রশম দ্রবণ বা নিউট্রাল এর পিএইচ ভ্যালু কত হয়? 7 হয়, এবং অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং পিওর ওয়াটার এর পিএইচ ভ্যালু হচ্ছে 7। জি এর মান হলো কত? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া থাকে, ইউনিট গুলো আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে। তো এখানে দেখো, মনে রাখবে অপশন অনুযায়ী যেটা অ্যান্সার হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা আবার এরকম ভাবে দেওয়া থাকতে পারে 6.674 বা 673 ইন্টু 10⁻11 মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। নিচের কোনটি সঠিক বর্ণনা করো? তো এগুলোর মধ্যে মনে রাখবে যে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না। ওকে, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্রতে কি বলছে? যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েট অর নট ডেস্ট্রয়। এনার্জি বা শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না, অনলি কনভার্টস ফ্রম ওয়ান এনার্জি টু অ্যানাদার। তো এক শক্তি থেকে অন্য একটা শক্তিতে এটা রূপান্তরিত হয়, এটা কখনো তৈরি বা ধ্বংস করা যায় না। যে আসনের উপর ফুলের অংশগুলি থাকে তাকে কি বলা হয়? এই যে আসনের উপর অংশগুলিকে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় থ্যালামাস। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এটাকে বলছে থ্যালামাস। একটি ড্যাশ বর্তনীতে তড়িৎ কেবলমাত্র একটি পথে প্রবাহিত হয়। বলো কেমন ধরনের বর্তনীতে তড়িৎ কেবলমাত্র একটি পথেই প্রবাহিত হয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, সিরিজ। এবং তার সাথে মনে রাখবে সিরিজ কানেকশনে কি হয়? যে কম্পোনেন্ট আর কানেক্টেড এন্ড টু এন্ড ইন এ লাইন ফ্রম এ সিঙ্গেল পাথ অফ ইলেকট্রন টু ফ্লো। এবং যদি এটা প্যারালাল কানেকশন হয় তখন কি হয়? এখানে দেখবে ইন দ্য বেসিক আইডিয়া অফ প্যারালাল কানেকশন অন দ্য আদার হ্যান্ড ইজ অল কম্পোনেন্ট আর কানেক্টেড অ্যাক্রস ইচ আদার লিডস। অযৌন জনন যৌন জননের থেকে ভিন্ন, যেহেতু অযৌন জননে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? অযৌন জনন যৌন জনন থেকে ভিন্ন মানে আলাদা, কারণ অযৌন জননে নতুন প্রাণীগুলি তাদের পিতামাতার সাথে অনুরূপ হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যৌন প্রজননে কি হয়? যৌন প্রজননের মধ্যে একজন পিতা বা মাতার অবদান রাখে তার জিনের অর্ধেক। সবচেয়ে উপযুক্ত বিকল্পের সাথে রিক্ত স্থানটি পূরণ করো। একটি শব্দের পিচ তার ড্যাশের উপর নির্ভর করে। তো একটি শব্দের পিচ তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
The pitch of a sound depends on the frequency while loudness of the sound depend on the amplitude of sound wave. মনে রাখবে যদি বলে পিচ তখন অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি, তারপর যদি বলে লাউডনেস অফ দ্য সাউন্ড তখন কি হবে প্রশস্ততা বা অ্যাম্পলিটিউড। আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব উপাদান হলো কোনটি? মডার্ন পিরিয়ডিক টেবিল এর প্রথম পর্যায় সারণী এই প্রথম ধাতব, তো এখানে দেখো হাইড্রোজেন, এটা মেটাল নয়, প্রথম কি হচ্ছে লিথিয়াম, তাই অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ লিথিয়াম। ওকে, তো যদি বলতো আধুনিক পর্যায় সারণীতে প্রথম উপাদান কোনটা তখন তোমার হাইড্রোজেন অ্যান্সার হয়ে যেত। ওকে, কিন্তু এখানে বলেছে প্রথম ধাতব মেটালিক উপাদান কোনটা, তো সেই জন্য হচ্ছে লিথিয়াম। 2 নম্বর হিলিয়াম, এটাও মেটাল নয়। 3 নম্বরে রয়েছে লিথিয়াম। ওকে, সেই জন্য এখানে লিথিয়াম অ্যান্সার হচ্ছে। মানুষের মধ্যে প্রাকৃতিক শক্তির বৃহৎ উৎস কোনটি? তো মানুষের মধ্যে প্রাকৃতিক শক্তির বৃহৎ উৎস হচ্ছে তোমার সূর্য, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক রয়েছে, কি বলেছে দেখো, নিম্নলিখিত কোন অংশ চোখে প্রবেশ করা আলোর পরিমাণকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশ চোখে প্রবেশ করা আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে? অপশনে কি রয়েছে পিউপিল, স্ক্লেরা, কর্নিয়া, রেটিনা। সঠিক অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর ডেসক্রিপশনে। ওকে, যে সবার আগে অ্যান্সার দেবে তাকে আমি পিন পয়েন্ট করে দেবো তার অ্যান্সারটা। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং এই যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে পিডিএফও অ্যাভেলেবেল আছে, ভিডিও প্লেলিস্টও ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল আছে, যেখান থেকে খুশি কমপ্লিট করো পরীক্ষার আগে। এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই পিডিএফগুলো বাই করতে চাইলে বা পিডিএফ সংক্রান্ত কোনো প্রবলেম হলে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর